আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে গণিতে ভালো রেজাল্ট কিভাবে করা যায়। আসলে আমাদের শিক্ষার্থীদের মাঝে গণিত মানেই তাদের কাছে আতঙ্ক, গণিত মানেই ভয়, গণিত মানেই ভালো রেজাল্ট আসলে করা সম্ভব নয়। এটি আসলে আমাদের শিক্ষার্থীদের মনে গেঁথে গিয়েছে। তো আমি আজকে এসেছি শিক্ষার্থীদের মাঝে এই ভয়টাকে দূর করার জন্য। আসলে আমরা সাধারণ গণিতে কিভাবে ভালো রেজাল্ট করব। অনেক শিক্ষার্থী আছে যারা গণিতকে ভয় পায়, কারো কাছে গণিত মানেই টেনশন। আমরা জানি গণিত কিন্তু মুখস্থ করার বিষয় নয়, গণিত হচ্ছে সূত্রের প্রয়োগ। তার মানে কি গণিত আমাদেরকে কি করতে হবে, মুখস্থ করলে কিন্তু হবে না। গণিত আমাদেরকে সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারলে সূত্রের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা যদি আমি ভালোভাবে জানি তাহলে কিন্তু গণিতে ভালো রেজাল্ট করা সম্ভব। গণিত আসলে কঠিন সাবজেক্ট নয়। গণিতকে কঠিন বানিয়ে ফেলে আমাদের ভয়, অনিয়ম, আতঙ্ক এবং আমরা নিয়মিত প্র্যাকটিস করি না জন্য গণিত আমাদের কাছে একটি ভয়ের সাবজেক্ট হয়ে উঠেছে। তোমরা একটু খেয়াল করে দেখবে যে শিক্ষার্থী গণিতে খুব ভালো সে কিন্তু জন্মগতভাবে কিন্তু মেধাবী নয়। সে কি করে, তার কিন্তু একটিই অস্ত্র, গণিতে ভালো করার অস্ত্র কিন্তু একটি, সেটি হচ্ছে নিয়মিত সেটার চর্চা করা। তো যে শিক্ষার্থী নিয়মিত গণিত চর্চা করে সে কিন্তু গণিতে অনেক ভালো রেজাল্ট করতে পারবে, গণিতে সে পাকা হয়ে উঠবে। গণিত এমন একটা বিষয় যেটি তুমি শুধু ইউটিউবে ভিডিও দেখলে বা গাইড পড়লে অথবা তুমি নোট করেছো, নোটটা তুমি দেখে গেলে, এভাবে কিন্তু গণিত আসলে তোমার আয়ত্তে আসবে না, গণিতে ভালো রেজাল্ট করতে পারবে না। গণিতে ভালো রেজাল্ট করার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে তোমাকে সেটি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমি এরকম অনেক শিক্ষার্থী দেখেছি যারা আমাকে বলে, স্যার আমি তো গণিত বুঝি কিন্তু আমি পরীক্ষার হলে গিয়ে আসলে স্যার আমি লিখতে পারি না, গণিত আমার তখন গুলিয়ে ফেলি, কিভাবে লিখবো কি করব আমি পারি না। আসলে সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা গণিত পারো কিন্তু তোমাদের প্র্যাকটিসের অভাবের কারণে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন বোঝো না, কিভাবে করতে হবে সেটা তখন তুমি পারো না। আমি কিন্তু বারবারই বলে আসছি গণিতের প্রধান অস্ত্র হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া গণিতে ভালো করা সম্ভব না। আসলে গণিতটা হচ্ছে আমাদের সাইকেল চালানোর মতো। এটা কিভাবে দেখো, যখন আমরা প্রথম সাইকেল চালানো শিখি বা কাউকে সাইকেল চালানো দেখি, আমরা কিন্তু সাইকেল চালানো কিন্তু অন্যকে দেখে কিন্তু আমরা সাইকেল চালানো শিখতে পারবো না। কারণ সাইকেল চালানো তুমি যদি সারাদিন দেখো যে একজন সাইকেল চালাচ্ছে, কিভাবে প্যাডেল দিচ্ছে, কিভাবে হ্যান্ডেল ধরছে, এগুলো যদি শুধু তুমি দেখো তাহলে কিন্তু তুমি সাইকেল চালাতে পারবে না। তোমাকে সাইকেল কিন্তু নিজে চালাইতে হবে, সাইকেলের উপর বসতে হবে, হ্যান্ডেল ধরতে হবে, প্যাডেল কিভাবে দিতে হয় সেটা শিখতে হবে। প্রথম প্রথম তুমি পারবে না, পড়ে যাবে, প্যাডেল দিতে পারবে না, হ্যান্ডেল ঠিক মতো ধরে রাখতে পারবে না, হাত কাঁপবে, এটা কিন্তু স্বাভাবিকভাবে হবে। কিন্তু আস্তে আস্তে তুমি নিয়মিত প্র্যাকটিস করতে করতে কিন্তু তুমি একদিন সাইকেল কিন্তু চালানো শিখে যাবে। ঠিক অঙ্ক সেম, অঙ্কটাও ঠিক সেমই। কেন? কারণ তুমি যদি অঙ্ক শুধু দেখে যাও যে কিভাবে করতে হয়, দেখছি দেখছি দেখে তুমি শিখতে পারবে না। তোমাকে অবশ্যই সেটি প্র্যাকটিক্যালে করতে হবে, তোমার হাতে কলমে সেটাকে করতে হবে। তাই এসএসসি 2027 ব্যাচ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, গণিত শুধু দেখে তুমি করবে না, তুমি কি করবে, তুমি অবশ্যই গণিত হাতে কলমে করবে। এবং তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম পরামর্শ হচ্ছে তুমি গণিত নিয়মিত করবে। গণিতের সাথে তোমার নিয়মিত একটা সম্পর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে তুমি প্রতিদিন 10টি অঙ্ক করলে কিন্তু সেটা নিয়মিত হইতে হবে। তুমি একদিনে 70টা অঙ্ক করে ফেললে কিন্তু বাকি 7 দিন তুমি কোনো অঙ্ক করলে না, অঙ্কের গায়ে হাত দিলে না, তাহলে কিন্তু হবে না। তোমাকে প্রতিনিয়ত অঙ্ক করতে হবে, সেটা যে অ্যামাউন্টই হোক, হতে পারে 10টি, হতে পারে 20টি, হতে পারে 15টি, সেটা যে অ্যামাউন্টই হোক, হতে পারে 5টিও হতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা তোমাকে নিয়মিত করতে হবে। অনেকেই শুধু সূত্র মুখস্থ করে। আসলে দেখো, সূত্র মুখস্থের বিষয় নয়, সূত্র বোঝার বিষয়। সূত্র কোথায় কোনটা প্রয়োগ করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি সূত্র মুখস্থ করলে কিন্তু তোমার অঙ্কের প্যাটার্নটা একটু আলাদা করে দিল, কিন্তু তুমি তখন সূত্রের প্রয়োগটা তুমি করতে পারলে না, পরীক্ষার ফলাফল তোমার তখন ভালো আসবে না। তো সূত্র মুখস্থ করা যাবে না, সূত্রটাকে তোমার বুঝে এবং সূত্রটাকে আয়ত্তে আনতে হবে। কিভাবে প্রয়োগ করতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে সেটা কিন্তু তোমাকে জানতেই হবে। আর একটা ভুল প্রায় সকল স্টুডেন্টই করে, সেটি হচ্ছে যে অঙ্কটা পারে না বা কঠিন মনে হয় সেটাকে তারা এড়িয়ে চলে বা সেই অধ্যায়টাকে তারা এড়িয়ে চলে। এটি আসলে অঙ্কে খারাপ রেজাল্ট করার মূল একটি কারণ। যে অঙ্কটা তোমার কাছে কঠিন লাগবে সেই অঙ্কটাই বারবার করতে হবে, কারণ তুমি যেখানে দুর্বল উন্নতিটাও সেখান থেকেই শুরু হয়।
ঠিক আছে? তো তুমি যেখানে দুর্বল সেটা তোমাকে বারবার সেটা প্র্যাকটিস করতে হবে এবং উন্নতি তোমার ওই দুর্বল জায়গাতেই উন্নতি সাধন করতে হবে। অনেকেই স্টুডেন্ট আছে আমাদের কাছে প্রথমেই তারা শর্টকাট চায়, শর্টকাট ওয়ে খুঁজতে চায়, তারা সূত্র পড়তে চায় না, তারা বলে স্যার সাজেশন দেন, স্যার আমাদের কমন দাগিয়ে দেন, স্যার আমাদের গুরুত্বপূর্ণ টপিকটা আমাদেরকে দাগিয়ে দেন। আসলে গণিতে গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই আছে, প্রত্যেকটা সাবজেক্টেই আছে, কিন্তু তোমার তো প্রথমেই শর্টকাট খুঁজলে হবে না। প্রথমেই তুমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে যাবে তাহলে তো হবে না। তোমাকে শর্টকাট ওয়েটা অবলম্বন করতে হবে কখন? যখন তুমি ওই অধ্যায়ের বেসিক ধারণা তোমার হয়ে গিয়েছে বা ওই অধ্যায়ের আদ্যপাদ্য তোমার সব জানা হয়ে গিয়েছে, তখন তুমি শর্টকাট পদ্ধতি এবং সাজেশনটা তখন তোমরা ফলো করবে। তার আগে তোমাদের শর্টকাট ওয়েটা অবলম্বন করা আসলেই অনুচিত, কারণ বোর্ড প্রশ্নগুলো এমন প্যাটার্নে সাজানো থাকে, সেই প্রশ্নের উত্তর তুমি যখন করতে যাবে তখন একটা টিচার তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ধরন দেখে সে বুঝতে পারবে তুমি কি আসলে জেনুইন স্টুডেন্ট, তুমি কি আসলেই ওই অধ্যায় সম্পর্কে জানো, নাকি তুমি এই শর্টকাট ওয়ে অবলম্বন করা স্টুডেন্ট। তো একটা টিচার কিন্তু একটা স্টুডেন্টের খাতা দেখলেই বুঝতে পারে সেই স্টুডেন্টটা আসলে কতটা মেধাবী, ঠিক আছে, নাকি সেই স্টুডেন্টটা মুখস্থ বিদ্যায় সেটা প্রয়োগ করেছে। এটা কিন্তু একটা টিচার খুব সহজেই বুঝতে পারবে। তাই আমি বলবো বোর্ড প্রশ্ন সমাধান করো, কিন্তু বুঝে করো। না বুঝে তুমি বোর্ড প্রশ্ন সমাধান করার কোনো দরকার নেই, কারণ বোর্ড প্রশ্নগুলো এইভাবেই হয়। আসলে বোর্ড পরীক্ষা যখন দিতে যায় একটা শিক্ষার্থী বা একটা স্কুল থেকে যখন 100টাই শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় বসতে যায়, তখন কিন্তু বোর্ড প্রশ্ন যারা করে, যে সকল শিক্ষক বোর্ড প্রশ্ন করে বোর্ডে জমা দেয়, অনেকগুলো টিচার কিন্তু বোর্ড প্রশ্ন করে সেটা জমা দেয় বোর্ড থেকে, কিন্তু সেই প্রশ্নগুলো সামারি করে সেই প্রশ্নগুলো কিন্তু একটা সেট তৈরি করে কিন্তু তারপরে কিন্তু পরীক্ষার হলে সেটা চলে যায়। তো যারা বোর্ডে থাকে তারা কিন্তু সকল স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু প্রশ্নটা বানায়। কারণ দেখা যাচ্ছে আমি যদি সব টপ র্যাঙ্কের প্রশ্নগুলো করি, মানে ভালো শিক্ষার্থীদের জন্য প্রশ্ন যদি করি, তাহলে কি হবে, যারা আমাদের একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা কিন্তু ফেল করবে বা তারা কিন্তু ভালো ফলাফল করতে পারবে না। আবার যদি আমি যদি আমাদের যে খারাপ বিলো রেঞ্জের যে স্টুডেন্টগুলো আছে সেগুলো তাদের জন্য যদি আমি প্রশ্ন করি, একদম ইজি প্রশ্ন করি, তাহলে কিন্তু কি হবে, যারা ভালো শিক্ষার্থী তারা কিন্তু আসলে প্রশ্নটা দেখে তাদের মনোপুত হবে না এবং তাদের পক্ষে কিন্তু ভালো রেজাল্ট করা একদমই ইজি হয়ে যাবে। তো এই জন্যেই কিন্তু বোর্ড প্রশ্নগুলো কিন্তু সেইভাবে করা হয়। দেখা যাচ্ছে পাস মার্কের জন্য একদম ইজি প্রশ্ন করা হয়, যে একটা শিক্ষার্থী যেন খুব সহজেই আমাদের পাস মার্ক তুলতে পারে। তারপরে যারা একটু ভালো স্ট্রাগল করেছে, যারা একটু ভালো রেজাল্ট করতে চায়, তাদের জন্য একটু উন্নত মানের একটা প্রশ্ন করা হয়, কারণ তার মেধাটাকে যাচাই করতে হবে। এবং যারা A+ প্রত্যাশী স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু প্রশ্নটা একটু ক্রিটিক্যাল থাকে, কারণ 80-র উপরে মার্ক তুলতে গেলে তাহলে অবশ্যই তোমাকে পরিশ্রমী স্টুডেন্ট হইতে হবে, আদারওয়াইজ তুমি A+ পাবাই না, কারণ প্রশ্ন সেভাবেই সেট আপ করা থাকে। এজন্য তোমাকে বেশি বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। এবং বোর্ড প্রশ্নে যে তুমি সবই পারবে এমনটা কিন্তু নয়। যে সকল প্রশ্ন তুমি পারবে না সেই সকল প্রশ্নের জন্য তোমাকে আলাদা একটা খাতা বানায় রাখতে হবে, এবং যেগুলোতে ভুল হচ্ছে সেটার জন্য আলাদা খাতা রাখবে। সেই খাতায় ভুলের তালিকাগুলো তুমি করে রাখবে, কারণ পরীক্ষা যখন চলে আসবে, পরীক্ষার আগের দিন রাতে কিন্তু পুরো বই রিভাইজ দিয়ে তুমি যাইতে পারবা না। এই কারণে তোমাকে কি করতে হবে, আলাদা একটা যে খাতাটা রাখবা ভুলের খাতা, সেই খাতাটাকে তুমি এক নজর বুলাই যাবা, দেখবা যে তোমার কোথায় কোথায় ভুল বেশি হয়েছে, সেই ভুলগুলো তুমি আরেকবার দেখে যাবা। তাহলে কি হবে, তোমার যে ভুল যেখানে যেখানে হয় সেটা কিন্তু তোমার মাথায় থেকে গেল, এবং ভুলের সমাধান কিভাবে করতে হবে, কোন জায়গায় ভুল করলে, কী কারণে ভুল করলে, সেটা যখন তুমি দেখে যাবে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার সেই ভুলটা আর তুমি দ্বিতীয়বার করবে না। তো এই জন্য ভুলের জন্য একটা খাতা আলাদাভাবে বানায় রাখবা। আর একটা কথা বলি, অনেক শিক্ষার্থী মনে করে গণিতে ভালো রেজাল্ট করতে হলে হয়তো অনেক বেশি মেধাবী হতে হয়। আসলে এটি কিন্তু ভুল ধারণা। গণিতে ভালো রেজাল্ট তারাই করতে পারবে যারা নিয়মিত গণিতের সাথে সম্পর্ক রাখবে, তারাই গণিতে ভালো রেজাল্ট করতে পারবে, আদারওয়াইজ সম্ভব না। আসলে মেধা দিয়ে সবই হয় না। আবার এমনও আছে যে মেধা ছাড়া কোনো কিছু সম্ভব না, কিন্তু সেই মেধাটাকে তোমার প্রতিদিন সেই একটা জিনিসের পিছনে খাটাইতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু পারবে না। তো গণিত তো আর মুখস্থের বিষয় না যে একদিন আগে রাতে বসলাম বই ধরে মুখস্থ করে ফেললাম, পরীক্ষার হলে গিয়ে মুখস্থ লিখে আসলাম, এটা তো এমন নয়। গণিতে ভালো রেজাল্ট করার দুইটি শর্ত, একটি হচ্ছে ধৈর্য আর একটি হচ্ছে ধারাবাহিকতা।
প্রতিনিয়ত করা। তো এই দুইটি জিনিস যেই শিক্ষার্থীর মধ্যে আছে সেই গণিতে ভালো রেজাল্ট করা তার পক্ষেই সম্ভব। এখন 2027 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের হাতে যতটুকু সময় আছে এখনও যদি তোমরা নিয়মিত গণিতের সঙ্গে তোমাদের সম্পর্ক বজায় রাখো, তাহলে কিন্তু তোমাদের পক্ষেই গণিতে ভালো রেজাল্ট করা সম্ভব। এটা আমি দৃঢ় বিশ্বাস করি। ইনশাল্লাহ তোমরা যদি আজকে থেকেই যদি প্রতিনিয়ত গণিতের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো, তাহলে তোমাদের পক্ষেই সম্ভব গণিতে ভালো রেজাল্ট করা। আর একটা জিনিস খেয়াল রাখবে, দেখা যাচ্ছে তুমি গণিতের সবই অ্যান্সার করেছো, কিন্তু তারপরে তোমার মার্কটা কম আসছে, কারণ তোমার উপস্থাপনা সুন্দর হয়নি। গণিত যখন তুমি করতে যাবে, পরীক্ষার খাতায় যখন অঙ্ক করবে, তখন তুমি এটা মাথায় রাখবে খাতাটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। কাটাকাটি করবে না, কাটাকাটি করলেও এক টানে কাটবে, বেশি ঘষা মাজা করবে না। পরিষ্কার পরিচ্ছন্ন খাতা দেখলে এমনি একটা শিক্ষকের মনটা ভরে যায়। একটা কিন্তু কথা আছে, আগে দর্শনদারি তারপরে গুণ বেচারি। তো আগে যদি দর্শনেই যদি তুমি ফেল হয়ে যাও, দর্শনেই যদি তোমার শিক্ষক তোমার প্রতি একটা কটু ধারণা পোষণ করে, তাহলে কিন্তু তোমার পক্ষে কিন্তু ভালো রেজাল্ট করা আসলে সম্ভব হয় না। ঠিক আছে, এই জন্য তোমরা চেষ্টা করবা পরীক্ষার খাতাটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। আর একটা বিষয়, যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে তখন তুমি ঘড়ি ধরে অঙ্ক করার চেষ্টা করবে। কারণ প্রথম দেখা যাচ্ছে তোমার একটা অঙ্ক করতে 20 মিনিট সময় লাগবে। যদি তোমার একটা প্রশ্নের উত্তর করতে, একটা অঙ্কের উত্তর করতে 20 মিনিট সময় লাগে, পরীক্ষার হলে কিন্তু তুমি 20 মিনিট সময় পাবে না। তো তোমাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি ঘড়ি ধরে আমার যতটুকু কম সময়ের মধ্যে আমি অঙ্ক করতে পারি। এবং বাসায় বসে যখন তুমি ঘড়ি ধরে অঙ্ক করবে, তখন তোমার সময় ম্যানেজমেন্ট মানে টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালো হয়ে যাবে। তো এই জন্য ঘড়ি ধরে অঙ্ক করার চেষ্টা করবে। তো এসএসসি 2027 ব্যাচ, তোমাদের হাতে যে সময়টুকু আছে, এই সময়টুকু যদি তোমরা প্রপার ওয়েতে কাজে লাগাও, ইনশাল্লাহ তোমাদের পক্ষেই ভালো রেজাল্ট করা সম্ভব। মনে রাখবে, গণিত কিন্তু ভয় পাওয়ার বিষয় নয়, গণিত একটি প্র্যাকটিসের বিষয়। গণিত তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তুমি গণিতে হবে। তুমি যত বেশি অনুশীলন করবে, গণিত তোমার কাছে তত বেশি সহজ হয়ে যাবে। আজকে যদি তুমি দুর্বল হও গণিতে, তার মানে এই নয় যে তোমার পক্ষে গণিত করা সম্ভব নয়। তুমি আজকে গণিতে দুর্বল, তুমি দৃঢ় প্রতিজ্ঞা করো আমি প্রতিনিয়ত গণিতে সময় দিব, প্রতিনিয়ত গণিতকে বুঝে করার চেষ্টা করব, তাহলে দেখবে তুমিই একদিন সফল হবে, তুমিই একদিন গণিতে অনেক ভালো কিছু করতে পারবে। তো অবশ্যই গণিতে আমরা কি করব, ধৈর্য সহকারে ধারাবাহিকতার সাথে আমরা গণিত প্র্যাকটিস করব। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, গণিত আমরা প্রতিনিয়ত করব। গণিতে যেই অধ্যায় আমাদের কাছে ভয় লাগে সেই অধ্যায়টাকে এড়িয়ে যাব না, সেই অধ্যায়টাকে আমরা বেসিক থেকে শুরু করব এবং নিজের উপর আত্মবিশ্বাস আমরা বাড়াবো যে আমি ইনশাল্লাহ আমি পারবো, গণিত আমার কাছে ইজি মনে হবে। এবং কোনো বিষয়কে তুমি ভয়ের সাথে করো না, এবং পড়তেই হবে এই জন্য পড়ালেখা আসলে করার দরকার নেই। তুমি পড়ো কোনো কিছু জ্ঞান অর্জনের জন্য, তুমি পড়াটাকে ভালোবাসো। দেখবা তুমি যদি গণিতটাকে ভালোবাসতে পারো, তাহলে দেখবা গণিত তোমাকে ভালোবাসবে, গণিত তোমাকে ভালো রেজাল্ট উপহার দেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই আশা ব্যক্ত রেখেই আজকের ভিডিওটা শেষ করছি যে তোমার দ্বারাই সম্ভব গণিতে ভালো রেজাল্ট করা। ইনশাল্লাহ তুমিই পারবে গণিতে ভালো রেজাল্ট করা, যদি কিনা তুমি আমার এই কথাগুলো তুমি যদি একটু মনোযোগ দিয়ে শোনো এবং সেটার উপর আমল করো, তাহলে ইনশাল্লাহ তোমার দ্বারাই সম্ভব গণিতে ভালো রেজাল্ট করা। তো প্রিয় এসএসসি 2027 শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।